মাপতিম নাইয়াব ও পরীকে নিয়ে কাচ্চিরাইনে এসেছে। তার অন্যতম এক কারণ মূলত এখানকার কাচ্চিটা নায়াবের ভীষণ পছন্দ। তাই বইয়ের মনটা একটু ভালো করে দিতেই এই জায়গাটায় বেছে নিয়েছে সে। এখন তারা রেস্টুরেন্টের ভেতরে একটি ফ্যামিলি টেবিলে বসে আছে। চারজনের টেবিলে বসেছে তারা তিনজন। মাঝখানে পরি, তার দুপাশে মাপতিম ও নাইয়াব। ছোট মেয়েটাকে নিজের মতো করেই ব্যস্ত, একবার ওদিকে তাকাচ্ছে একবার ওদিকে, কখনো আশেপাশে মানুষগুলো কৌতূহলী চোখে দেখছে, আবার কখনো থেমে থেমে গল্প জুড়ে দিচ্ছে। নতুন জায়গায় তার বরাবরই ভীষণ প্রিয়। কোথাও গেলে চারপাশটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অদ্ভুত অভ্যাস আছে তার। আজও তার ব্যতিক্রম হলো না। পুরো রেস্টুরেন্ট জুড়ে উপচে পড়া ভিড়। ঢাকায় অন্যতম জনপ্রিয় ও নামকরা কাচ্চি রেস্টুরেন্ট এটি। এখানকার কাচ্চির স্বাদ বরাবরই আলাদা। তাই ঢাকায় নানা প্রান্ত তো বটে, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসে এই কাচ্চির স্বাদ নিতে। অনেকের কাছে এটি বাংলাদেশের সবচেয়ে অথনিক অথেন্টিক কাচ্চি অন্যতম ঠিকানা। ফলে কাচ্চি প্রেমিকদের ভিড় এখানে নিত্যদিনের দৃশ্য। মাপতিম নিজেও একবার চারপাশে চোখ বুলিয়ে নিল। তবে এত মানুষের ভিড় সে কখনোই স্বস্তি পায় না। তাই ইচ্ছে ছিল একটু নিরিবিলি কোথাও বসে নাইয়ার সঙ্গে কিছুটা সময় কাটানোর। সুযোগ পেলে অভিমানী বউটাকে গাল করে আলতো করে একটা চুমু খেয়ে তার মন খারাপটা দূর করে দিত। কিন্তু আশেপাশে এত মানুষ, এই ভিড়ে সেসব করা অসম্ভব। বিরক্তিতে ভ্রু দুটো কুঁচকে ফেলল সে। এরই মধ্যে বেশ কয়টা মিনিট কেটে গেছে। নাইয়াবের মুখে তেমন কোনো কথা নেই। অন্য সময় হলে চারপাশটা আগ্রহ নিয়ে দেখতো সে, কিন্তু আজ যেন কোনো কিছুর প্রতি তার আগ্রহ নেই। দৃষ্টি নিবদ্ধন টেবিলের ওপর। মাঝে মাঝে পরীর দিকে তাকিয়ে জোর করে একটুখানি হাসি ফুটিয়ে মেয়েকে প্রশ্ন করে উত্তর দিচ্ছে। তারপর আবার আগের মতোই চুপচাপ। কিছুক্ষণ পর ওয়েটার বড় একটি ট্রে হাতে নিয়ে এসে হাজির হলো। ধোয়া ওঠা কাচ্চি বিরিয়ানি, বোহানি টিকিয়া, আম পাতা আর বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সব জায়গায়। প্রতিটি খাবারই নাইয়াবের প্রিয়। নাইয়াবের মন খারাপ থাকলে মাপতিম প্রায় এসব খাবার নিয়ে বাড়ি ফিরত। সে নিজেই লক্ষ্য করেছে এই রেস্টুরেন্টের কাচ্চি নাইয়াব কতটা তৃপ্তি নিয়ে খায়। যদিও মেয়েটা কখনো মুখ ফুটে কিছুই চায়নি, কিংবা নিজের পছন্দের তালিকাও বলেনি, কিন্তু মাপতিম সেসব জানতে থাকা প্রয়োজন মনে করেনি। তার বউ কি খেতে ভালোবাসে, কোথায় ঘুরতে পছন্দ করে, কোন জিনিস মুখে হাসি ফোটে, সবই সে নীরবে খেয়াল করে রেখেছে। নাইয়াবের চোখে মুখে সামান্য পরিবর্তন দেখলেই অনেক কিছু বুঝে যায় সে। আজও তাই তাকে এখানে নিয়ে আসা। যদি প্রিয় খাবার খেতে মনটা একটু হালকা হয়, যদি বুকের ভেতরে ভারটা কিছুটা কমে, যদি মুখে আবার সেই চেনা হাসিটা ফিরে আসে, এই ছিল মাপতিমের একমাত্র চাওয়া। ওয়েটার খাবারগুলো প্লেটে তুলে পরিবেশন করতে চাইলেও মাপতিম ইশারায় তাকে থামিয়ে দিল। ওয়েটার মাথা নেড়ে সব খাবার টেবিলে সাজিয়ে রেখে চলে গেল। ওয়েটার চলে যেতে মাপতিম আর এক মুহূর্তে দেরি করলো না। চেয়ারটায় আলতো করে টেবিলে টেনে নাইয়াবের ঠিক পাশে গিয়ে বসলো। তারপর হাত বাড়িয়ে কাচ্চি বড় প্লেটটা নিজের দিকে টেনে নিল। একবার খুব শান্তপনে চারপাশটা চোখ বুলিয়ে নিল সে। এরপর ধীরে দৃষ্টিতে তাকালো নাইয়াবের ডান গালের দিকে। অন্যত্র লাজুক স্বভাবের মাপতিম যেন আজ হঠাৎ করে সব লজ্জা ভুলে বসেছে। আশেপাশে একবার চোখ বুলিয়ে নিজের মুহূর্তের মধ্যে নাইয়াবের গালে আলতো করে একটা চুমু এঁকে দিল সে। নাইয়াব যেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে উঠল। এত মানুষের ভিড়ে ঠাসা রেস্টুরেন্টের মাঝে মাপতিম এমন কিছু করতে পারে, এটা তার কল্পনার বাইরে ছিল। বিস্ময় আর লজ্জায় তার চোখ বড়বড় হয়ে গেল। দ্রুত চারপাশে তাকিয়ে সে গম্ভীর রাগান্বিত দৃষ্টিতে মাপতিমের দিকে চেয়ে রইল। তারপর আচমকায় চেয়ার টেনে একটু দূরে গিয়ে ধপাস করে বসে পড়ল, পরীর শরীর ঘেঁষে। স্ত্রীর এমন প্রতিক্রিয়া দেখে মাপতিম নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল। এরপর টেবিলের উপর রাখা কাচ্চি, সালাদ, বোরহানি সবকিছুই একে একে সবার প্লেটে তুলে দিতে লাগলো। খাবার শেষ হতে খুব বেশি সময় লাগলো না। মাপতিমকে অল্প করে পরেই হাসপাতালে যেতে হবে বলে নাইয়াবও কোনো বাড়তি ভর্ণিতা না করে দ্রুত খেয়ে নিল। পাশাপাশি পরীকেও যত্ন করে খাইয়ে দিল। খাওয়া শেষে আরও কিছুক্ষণ বসেছিল তারা। মাপতিম, পরি ও নাইয়াবের জন্য দুটি আইসক্রিম আনলো।
ছোট মেয়েটা বেশ আনন্দ করে আইসক্রিম খেলো। শেষের বিল পরিশোধ করে তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। মাপতিমের ইচ্ছে ছিল নাইয়াবকে সঙ্গে নিয়ে সপিয়ে যাবে, কিন্তু পরিস্থিতি আর সময় কোনোটাই তার পক্ষে ছিল না। তাই মনে মনে ঠিক করলো রাতে ফিরে স্ত্রীর সব অভিমান ভাঙাবে। সে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল, আর নাইয়াব পরীকে নিয়ে ড্রাইভার বাড়ির পথে গাড়ি চালালো। বাড়ি ফিরে সারাদিনের ক্লান্তি যেন আজ একসঙ্গে এসে ভর করেছে নাইয়াবের শরীরে। কলেজের ক্লাস, পরীর স্কুল, গার্ডিয়ানের সঙ্গে ঝামেলা, সহকর্মী ও শিক্ষার্থীর নানা বিষয়, সব মিলিয়ে দিনটা ছিল ভীষণ ব্যস্ত। বাড়িতে ঢুকেই কোনো রুমের রকমের ব্যাগটা খুলে ধপ করে বিছানায় শুয়ে পড়ল সে। পরি তখনও দরজার কাছে দাঁড়িয়ে কি হয়েছে সব কিছু পরি পুরোপুরি না বুঝেও এতটুকু বুঝে গেছে, আজ তার মাম্মার মন ভালো নেই। প্রতিদিন কলেজ থেকে ফিরে নাইয়াপ আগে মেয়েকে ফ্রেশ করায়, তারপর নিজে ফ্রেশ হয়। অথচ আজ সেসবের কিছুই হলো না। ছোট্ট কিন্তু বুদ্ধিমতী মেয়েটা নিজে ব্যাগটা নিজে বিছানার ওপর রেখে ছুটে গেল নিচতলায় দিকে। নাইয়াব কষ্ট করে মাথা একটু তুলে আসতে বলে, আসতে দৌড়াও মা, পড়ে যাবে তো। কথাটা পরীর কানে গেলেও কিনা বোঝা গেল না। নাইয়াব আবার মাথা বালিশে এলিয়ে দিল। বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে আছে। রেস্টুরেন্টের ঘটনা বরাবরই মনে পড়েছে, তার উপর অভিমানও জমেছে অনেক। মাপতিম যেন অভিমান ভাঙানোর জন্যই তেমন কিছুই করলো না। সবকিছু কেমন নিষ্প্রাণ নিরস, চিরচঞ্চল। নাইয়া পাশ অস্বাভাবিক নীরব। মনে হচ্ছে পৃথিবীর কোনো বিষয় নিয়ে আর কথা বলতে ইচ্ছে করছে না তার। ঠিক তখনই ছোট্ট পায়ে শব্দ তুলে পড়ি দৌড়ে ঘরে ঢুকলো। দু হাতে সাবধানে ধরে রেখে এক গ্লাস লেবু শরবত, সম্ভবত আসমা খালা বানিয়েছে। কিন্তু নিয়ে এসে সে নিজেই তার পেছনে পেছনে ঘরে ঢুকলো আসমা খালাও। মুখ জুড়ে তার স্নেহ মাখা হাসি। মেয়ের কাণ্ড দেখে নাইয়াবের মনটা মুহূর্তেই নরম হয়ে গেল। সে উঠে বসলো বিছানায়। পরি তার ছোট্ট দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে বড় গ্লাসটি দৌড়ে আসার ধরুন গ্লাস থেকে উপচে পড়েছে শরবত। নাইয়াব সেসব দেখে পরির হাত থেকে সাবধানে গ্লাসটা নিয়েই এক চুমুক খেলো। তারপর গ্লাসটা মেয়ের ঠোঁটের কাছে ধরতে সেও মুচকি হেসে শরবতের চুমুক দিল। দুজনে এই দৃশ্য দেখে আসমা খালা গলা ভর হাসি দিয়ে বলল, পরি কিন্তু দিন দিন বড় হয়ে যাচ্ছে নাইয়াব। কতদিন দায়িত্ব হয়ে গেছে দেখেছো, আর কতদিন পর তো বিয়ে দিতে হবে। কথাটা শুনতে নাইয়াবের বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। বিয়ের একটি শব্দ যেন তাকে ফিরিয়ে নিয়ে গেল সেই আইনি লড়াই, আদালত, বিচ্ছেদের ভয় আর সন্তানের কাস্টাডি নিয়ে অবস্থিত সময়গুলোর কাছে। বুকের গহীনে আবারও ভয় জমে উঠল। কেন সবাই বরাবর এমন কথা বলে যা তাকে মেয়েটাকে হারানোর আশঙ্কা মনে করিয়ে দেয়। চুপ করে গেল সে। মেয়ের দিকে তাকাতে দেখলো পরি খিলখিল করে হেসে উঠছে। নাইয়াব তাকে কোলে টেনে নিয়ে গালে চুমু খেয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, হাসছো কেন মা? পরি হাসতে হাসতে বলল, বউ। কিসের বউ? আমার বিয়ে। আমি বউ হব? আসমা খালা হেসে ফেললো, কিন্তু নাইয়াব হাসলো না। মেয়ের চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, না মা, তুমি তো বউ নয়, তুমি আমার রাজকন্যা, পাপা আর মাম্মার ছোট প্রিন্সেস। পরি এবার ঠোঁট ফুলিয়ে মাথা নেড়ে না করলো। নাইয়াব অবাক হয়ে বলল, কি প্রিন্সেস না? পরি আবারও বলল, না বউ। এবার আর নাইয়াব নিজের হাসি আটকে রাখতে পারলো না। মেয়ের পেটে আলতো করে কাতুকুতু দিতেই পরি খিলখিল করে হেসে উঠল। মুহূর্তে ঘরের সমস্ত নীরবতা মিলিয়ে গেল। বিষণ্ণতা জায়গায় দখল করে নিল হাসি আর ভালোবাসা। নাইয়াব মেয়েকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। ওর স্কুল ড্রেস খুলে দিল। প্যান্ট পরা অবস্থায় তাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দুপুরে অনেকটাই গড়িয়ে গেছে, আর দেরি করলে আসবে আসরে আজান পড়ে যাবে। মা মেয়ে দুজনেই এখনো গোসল করা হয়নি, তাই আর দেরি না করে দুজনেই গোসল সেরে নেওয়ার সিদ্ধান্ত নিল। আজ অনেকটাই তাড়াতাড়ি বাড়ি ফিরেছে মাপতিম। হাসপাতালের ব্যস্ততা শেষ করে সোজা চলে গিয়েছিল শপিংয়ে। সকালে সময় না পেলেও সন্ধ্যার পর কিছুটা ফাঁকা সময় বের করেছিল শুধুমাত্র একজন মানুষের জন্য, তার বউ নাইয়াবের জন্য। অনেক দোকান ঘুরে অবশেষে নিজের পছন্দ মতো একটি লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছে সে। গাঢ় লাল রঙের ওপর সোনালি জরির আঁচল দেখলেই চোখ জুড়ে যায়। সঙ্গে একই রঙের ব্লাউজ, পেটিকোট, এমনকি প্রয়োজনীয় অন্তবাস পর্যন্ত কিনতে ভোলেনি। বইয়ের প্রয়োজনীয় কোনো কিছুতে যেন
ঘাটতি না থাকে সেই দিকে তার পূর্ণ খেয়াল। সবকিছু কিনে ব্যাগ গোছাতে গোছাতে নিজের মনেই কুটিল হাসলো মাপতিম। এসব জিনিস একসঙ্গে দেখে নাইয়াব যে লজ্জায় টুকটুকে লাল হয়ে যাবে সেটা ভেবে বুকের ভেতরটা অদ্ভুত এক আনন্দের ঢেউ উঠেছে। সেই লজ্জায় নুয়ে পড়ার মুখও খানি দেখার লোভে তো এত আয়োজন। বইয়ের সাথে মিলিয়ে পরীর জন্যও কিনেছে লাল রঙের সুন্দর একটি ফ্রক আর নিজের জন্য একটি লাল পাঞ্জাবি। ব্যাগের ভেতর রাখা পাঞ্জাবিটার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেললো সে। বিড় করে বলল, আমি সত্যি অনেক বদলে গেছি। একসময় লাল রঙে তার একেবারেই পছন্দ ছিল না, অথচ আজ নিজের অপছন্দ রঙটাই কিনে এনেছে। কারণ লাল রঙে নাইয়াবকে দেখার ইচ্ছে তার ভীষণ। নিজের পছন্দর চেয়েও আজ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে প্রিয় মানুষের পছন্দ। রাতটা বিশেষ। আজ নাইয়াবের জন্মদিন। রেজিস্ট্রির সময় খেয়াল না করলেও কয়েকদিন আগের পরীর কাগজপত্র বের করতে গিয়ে হঠাৎ চোখে পড়েছিল রেজিস্ট্রি পেপারে লেখার জন্ম তারিখ। সেই থেকেই পরিকল্পনা 14ই জুলাই। এই রাতে পেরিয়ে ঠিক রাত 12টার পর 15ই জুলাই নাইয়াবকে সারপ্রাইজ দেবে সে। শুধু শাড়ি নয়, সঙ্গে কিনেছে বিভিন্ন রঙের ফুল। তবে সবচেয়ে বেশি নিয়েছে নাইয়াবের প্রিয় প্রিয় বেলি ফুল। মাথায় পরা মালা, হাতে পারোর গাজরা সব নিজেই বানিয়ে নিয়েছে। ভাবতেই বুকের ভেতর কেমন অস্বস্তি লাগছে। লাল বেনারসিতে মাথা ভর্তি বেলি ফুলের সেজে থাকা নাইয়াবকে আজ কেমন লাগবে। হাত ভর্তি শপিং নিয়ে বাড়িতে ঢুকতে সবাই স্বাভাবিকভাবে তাকিয়ে রইল। তবে নাইয়াব তখনও নিজের ঘরেই। ভালোই হয়েছে, এখনো সব দেখে ফেলেছে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তাই নিঃশব্দে নিজের ঘরে না গিয়েই লাইব্রেরিতে সেসব গুছিয়ে রাখলো মাপতিম। এরপর নিজের ঘরে প্রবেশ করতেই পরীর পড়ার টেবিলের দৃশ্যটা দেখে মুখটা ভরে গেল তার। নাইয়াব পরীকে তার হোমওয়ার্ক করাচ্ছে, সাথে নিজেও মন দিয়ে পড়ছে। আগামী বছর তার এইচএসসি পরীক্ষা। এত ঝড়ঝাপটার মধ্যেও দ্বিতীয় বর্ষ শেষ করেছে। ফলাফল খুব ভালো না হলেও তাতে তার বিন্দুমাত্র আফসোস নেই, কারণ সে জানে নাইয়াব একটা স্বপ্ন আছে যা সে পূর্ণ করতে যথেষ্ট পর। একদিন মাপতিমের কাঁধে নিজের মাথা রেখে খুব মিষ্টি গলায় বলেছিল, আমি আইন নিয়ে পড়তে চাই, কালো কোট গায়ে জড়াতে চাই। সেই দিন মাপতিম কিছুই বলেনি, শুধু কপালে একের পর এক চুমু খেয়ে আদর ভরা কণ্ঠে বলেছিল, আমার জান, তুমি যা হতে চাও তাই হবে। শুধু এক পা এগিয়ে দিও, বাকি পথটা আমি তোমার কোলে নিয়েই হাঁটবো। তোমার স্বপ্ন পূর্ণ করার দায়িত্ব আমার। সেই রাতে চাঁদের আলোয় বারান্দায় দোলনায় বসে কত গল্পই না করেছিল তারা। স্মৃতিটা মনে পড়তে অজান্তে হাসলো মাপতিম। ঠিক তখনই দৌড়ে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়লো পরি। মাপতিম মেয়ের কপালে পরপর কয়েকটি চুমু খেলে পকেট থেকে দুটি চকলেট বের করলো। পরির অভ্যাস মতো একটি নিজের কাছে রাখলো আর একটি মায়ের জন্য। কয়েক মাস ধরেই এমন চলেছে। পরির জন্য যাই কিনে আনে মাপতিম, ঠিক একই জিনিস আরেকটি নাইয়াবের জন্য থাকে। চকলেটের, আইসক্রিম, খেলনা, এমনকি টেডি বিয়ারও। একবার তো রিমোট কন্ট্রোল হেলিকপ্টারও দুটো কিনে এনেছিল। অবাক হয়ে নাইয়াব জিজ্ঞেস করেছিল, দুটো কেন? মাপতিম একদম স্বাভাবিক গলায় উত্তর দিয়েছে, দুইটা বাচ্চার জন্য। দুইটা বাচ্চা? অবাক হয়ে তাকিয়েছিল নাইয়াব। তুমি তো আমার আর একটা পিচ্ছি, আমার জান বাচ্চা। পরী খেলতে গেলেও তোমাও যদি খেলতে ইচ্ছে করে তখন একটা নিয়ে টানাটানি করবে নাকি? তাই দুটোই এনেছি। কথাটা শুনে পরী হেসে গড়িয়ে পড়েছিল, আমু বাচ্চা। আর নায়াব সে রাগ দেখানোর ভান করে মাপতিমের পিঠে আলতো করে কিল মেরে বলেছিল, খুব খারাপ হচ্ছেন কিন্তু ডাক্তারবাবু। আমি কি পরীর মতো বাচ্চা? মাপতিম হেসে উত্তর দিয়েছিল, আমার কাছে তো তুমি সবসময় আমার ছোট বাচ্চা। সেই দিনও শেষ পর্যন্ত আর কিছুই বলতে পারেনি নাইয়াব, কারণ সে খুব ভালো করে জানে তার ডাক্তারবাবু বরাবরই সবার চেয়ে এক ধাপ বেশি ভালোবাসতে জানে। মাপতিমের এমন ছোট্ট ছোট্ট যত্নে নাইয়াবের মন বরাবর পুলকিত হয়ে ওঠে। ছোটবেলা সে কখনো এমন শৈশব পায়নি। তাই তো পুকুর থেকে কচি পানা তুলে সেগুলো পাতা সারু করে কেটে দিয়ে চুলের মতো সাজিয়ে নিজের হাতে পুতুল বানিয়ে খেলতো। কিন্তু খেলায় মন বসার আগেই মামি ডাক পড়তো। কখনো থালা বাসন ধোয়া, কখনো রান্নাঘর থেকে কিছু এনে দেওয়া, কখনো সবজি কাটা, আবার কখনো রান্না করা খাবার ঘরে সাজিয়ে রাখা।
বাধ্য হয়ে পুতুলটা একপাশে রেখে কাজে ছুটে যেত নাইয়াব। সব কাজ শেষ করে ফিরে এসে যখন আর পুতুলটা হাতে নিত, তখন সেটি শুকিয়ে রং হারিয়ে ফেলতো, সবুজ পাতা বিবর্ণ হয়ে যেত। পুতুলটাও আগের মতো থাকতো না। ছোট নাইয়াবের মন ভেঙে যেত। তবুও পরের দিন আবার নতুন করে পুকুরে নেমে পানা তুলে আরেকটি পুতুল বানাতো। এভাবে কয়েকদিন চলেছিল। শেষ পর্যন্ত কাজের ফকিরদের মামি বকাঝকা ভাইয়ের সে পুতুল বানানো বন্ধ হয়ে যায়। কিছুদিন পর পাশের বাড়ির রেশমা খালা তাকে একটি কাপড়ের পুতুল এনে দিয়েছিল। কালো কুচকুচে সুতোয় চুলওয়ালা পুতুলটি ছিল নাইয়াবের ভীষণ প্রিয়। কত যত্ন করে সে তাকে ছোট ছোট কাপড় পরাতো, মাথায় রঙিন ফুল গুজে দিত। তারপর পুতুলটাকে বুকে জড়িয়ে নিয়েই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। সাদা একা 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 নাইয়াব রাতের বেলা পুতুলটা নিজের হাতে আগলে দিনে ঘরে যাওয়ার নানান ঘটনা তাকে সে অনবরত বলতো। বিনিময়ে উত্তর পেত না ঠিকই, তবে মনে সব দ্বিধা উগড়ে দিত ঠিকই। তবে তার সেই সুখ বেশি দিন টিকলো না। একদিন মামির চোখে পড়ে গেল সব। কাজ ফেলে পুতুল নিয়ে ব্যস্ত থাকায় বিরক্ত হয়ে তিনি মুহূর্তের মধ্যে পুতুলটাকে জ্যান্ত চুলোর আগুনে ছুঁড়ে ফেললো। সেই দিন প্রাণে প্রাণে কেঁদেছিল নাইয়াব। অনেক আকুতি করেও নিজের প্রিয় পুতুলটাকে আর ফিরে পায়নি। সেই দিনের পর থেকে খেলাধুলার প্রতি তার সমস্ত আগ্রহ হারিয়ে যায়। খেলাহীন শৈশব নিয়ে দিনের পর দিন সে শুধু কাজ করেছে। রাতে যতটুকু সময় পেত বই নিয়ে বসতো, কখনো আশেপাশে বাড়িতে গিয়ে ছোটখাটো কাজের সাহায্য করত, কখনো সবার সঙ্গে দুই একটা গল্প করে আবার নিজের কারে ফিরে আসতো। এভাবে দুঃখ কষ্ট আর সামান্য কিছু আনন্দ মিলিয়ে কেটে গেছে তার শৈশব। তাই তো পুতুল খেলা, হাঁড়ি পাতিল খেলা কিংবা অন্য বাচ্চাদের মতো নির্ভর শৈশব সবকিছু থেকে বঞ্চিত ছিল সে। হয়তো সে কারণে আজও ছোট্ট ছোট্ট উপহারে তার মন ভরে যায়। মাপকিন যখন শিশুর মতো আবদার করে তার জন্য খেলনার, চকলেট কিংবা ছোটখাটো উপহার নিয়ে আসে, তখন নাইয়াবের মুখে নির্মল হাসি ফুটে ওঠে। সেটা মাপতিম দূর থেকে দাঁড়িয়ে নীরবে উপভোগ করে। প্রথম দিকে শুধু চকলেট আর জামা কাপড় আনলেও পরে সে বুঝে যায় এসব খেলনা নাইয়াবের শৈশবের অপূর্ণ ইচ্ছেগুলো একটু হলেও ইচ্ছেগুলো পূর্ণ করে। তাই প্রায় দুটো করে খেলনা নিয়ে আসে সে। নাইয়া কখনো সেগুলো নিয়ে খেলে না, বাসায় নেই, তবু অদ্ভুত যত্নে সব সাজিয়ে রাখে ঘরের এক কোণে রাখা লাল রঙের একটি বড় ঝুড়িতে। সপ্তাহে অন্তত একদিন ঝুড়িটা পরিষ্কার করে, প্রতিটি খেলায় মুছে আবার আগের জায়গায় গুছিয়ে রাখে। তারপর একপাশে দাঁড়িয়ে মৃদু হেসে তাকিয়ে থাকে সেদিকে। দূর থেকে সেই দৃশ্য দেখে মাপতিমের ঠোঁটের অজান্তেই হাসি ফুটে ওঠে। মজার বিষয়, তাদের ছোট মেয়েটি যেন বুঝে গেছে ওগুলো মায়ের মুখ আদরের জিনিস। তাই নিজের খেলনা ভেঙে গেলেও বা হারিয়ে ফেলেও সে কখনো মায়ের ঝুড়িতে হাত দেয় না। কান্না শুরু করলেও নাইয়াব নিজেই নিজের ঝুড়ি থেকে একটি খেলনা এনে মেয়ের হাতে তুলে দেয়। কিন্তু মেয়েটা কিছুক্ষণ খেলে আবার সেটি যথাস্থানে রেখে দেয়, যেন জানে ওটা আসলে তার মায়ের শৈশবের অপূর্ণ স্বপ্ন। তাই পুনরায় বায়না ছুটে নতুন খেলনা নিতে। আর ঠিক তখনই মাপতিম আবার ছুটে যায় নতুন খেলনা কিনতে। এবারও আগের মতো একটি নতুন দুটো। আজও বিছানায় বসে মাপতিমের চোখ গিয়ে থামে সেই লাল ঝুড়িটার ওপর। তারপর ধীরে ধীরে দৃষ্টি যায় নাইয়াবের দিকে। নাইয়াব একবারও তার দিকে তাকায় না, মুখ ভার করে নিচু স্বরে বসে আছে। সে ভাবছে তার বোঝা কঠিন, তবে মাপতিম নিশ্চিত তার উপর এখনো বউটির অভিমান রয়ে গেছে। আজ আর সে অভিমান ভাঙানোর চেষ্টা করলো না। মেয়েটা ঘুমিয়ে পড়ুক, তারপর ধীরে ধীরে নিজের বেগমকে বুঝিয়ে দেবে জামাইয়ের উপর রাগ করলে সেই জামাই কত রকম উপায়ে ভালোবাসা দিয়ে অভিমান ভাঙাতে জানে। দেখা যাক বেগম সাহেবা সেই অভিমান আজ তার স্বামীর ভালোবাসা ভেঙে যায় কিনা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।